প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আবারও আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনাদের কাছে লিখিত বক্তব্য ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা একটা ডকুমেন্টারি আপনাদেরকে উপস্থাপন করেছি এবং এই ডকুমেন্টারিটি 20 মিনিট, যাতে করে আপনাদের ধৈর্যচ্যুতি না হয়। এই ডকুমেন্টারিতে যে সমস্ত বিষয়গুলো, উন্নয়নের ফিরিস্তিগুলো তুলে ধরা হয়েছে, এর বাইরেও কিন্তু আমাদের প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে। আপনাদের যাতে ধৈর্যের বিচ্যুতি না ঘটে, সে কারণে আমরা একটা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের এই ডকুমেন্টারিটা শেষ করবার চেষ্টা করেছি। এর বাইরেও কিন্তু আমাদের অনেক উদ্যোগ ছিল, অনেক উন্নয়নের বিষয় ছিল, যেগুলো কিন্তু ঢাকা শহরের বিভিন্ন স্থানে এখনও আমার এই বক্তব্যের সপক্ষে সাক্ষী হয়ে রয়েছে। যাই হোক, প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 1915 সনে সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল, দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাকে সমর্থন দিয়েছিলেন এবং এই নগরবাসীকে আমাকে নির্বাচিত করবার জন্য আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানের সাড়া দিয়ে এই শহরের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন সেদিন। এবং তৎকালীন 3টি সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল, ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই 3টি সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে ঢাকা দক্ষিণ এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছিলেন আমার প্রাণপ্রিয় নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে। আমি দায়িত্বভার গ্রহণ করি 17ই মে এবং 2020 সনের 17ই মে আমি আমার দায়িত্ব পূর্ণ করে বর্তমান কর্তৃপক্ষের কাছে আমি ক্ষমতা হস্তান্তর করে আমি চলে আসি। এই দীর্ঘ 5 বছর আমি চেষ্টা করেছি ঢাকাবাসীর জীবন মান উন্নয়ন করবার জন্য, এবং আমি বিশ্বাস করি একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে আমি সক্ষম হয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ, সাহায্য, সহযোগিতা, সর্বোপরি আমি সবসময় যে কথাটা বলে থাকি, আমার বাবার হাত ধরে আমি রাজনীতিতে এসেছিলাম। রাজনীতিতে এসে আমি আমার বাবাকে হারিয়েছি। গ্রেনেড হামলায় আহত হয়ে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়েছিলেন। তার প্রাণপ্রিয় নেত্রী আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবন রক্ষা করতে গিয়ে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমাকে ছেড়ে চলে গেছেন। তার অবর্তমানে আমার প্রাণপ্রিয় নেত্রী, আমার অভিভাবক, আমার রাজনৈতিক সমস্ত কিছু তিনি দিক নির্দেশনা দিয়ে থাকেন। তারই সাহায্য এবং সহযোগিতায় দীর্ঘ 5 বছর এমন কোনো প্রকল্প নাই যা আমি নিয়ে যাই এবং নেত্রী দেননি, এমন কোনো প্রকল্প নাই। বরং তিনি আরও বেশি বেশি জনগণের উন্নয়নের জন্যে, কল্যাণের জন্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করার জন্য আমাকে উৎসাহিত করেছিলেন এবং অর্থায়ন করেছিলেন, যার ফলে আজকে এই 20 মিনিটের মধ্যে যে উন্নয়নগুলো আপনারা দেখতে পেয়েছেন, আমরা প্রায় 50টি উন্নয়নমূলক কর্মকাণ্ড আজকে দেখাবার চেষ্টা করেছি। এর বাইরে অনেক কিছু রয়েছে। এটা একমাত্র সম্ভব হয়েছে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতার জন্য। আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমি এই অসাধ্য কাজগুলো আমরা সম্পন্ন করতে পেরেছিলাম। আমরা একটা ইতিবাচক পরিবর্তনের যাত্রা আমরা শুরু করতে পেরেছিলাম। সেই সঙ্গে সঙ্গে আজকে এই দিনে উত্তরের যিনি আমার সঙ্গে মেয়র ছিলেন, আমাদের আনিসুল হক,
তার কথা আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তৎকালীন মেয়র আনিসুল হক কিন্তু এই ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে তিনিও সক্ষম হয়েছিলেন। সেই সময় আমরা দুজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই ঢাকার মানুষের মনে একটা আশার সঞ্চার করতে পেরেছিলাম। আমরা এই নগরবাসীকে আমাদের এই কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করেছি এবং অনেকটাই কিন্তু আমরা সফল হতে পেরেছিলাম। একটা পরিবর্তন, একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা, একটা নতুন জাগরণের সূচনা আমরা করতে সক্ষম হয়েছিলাম। প্রত্যেকটা জিনিসের যেমন শুরু হয় তেমনিভাবে শেষও হয়। আমাদের মেয়াদ শেষ হয়েছে, আমরা নতুন নেতৃত্বের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে এসেছি এবং আমরা সবসময় আশা প্রকাশ করে এসেছি নতুন নেতৃত্ব, নতুন উদ্যমে যে সূচনা আমরা করেছিলাম সেই সূচনা এগিয়ে নিয়ে যাবেন, সেই সূচনাকে সফলতার পথে পরিচালিত করবেন। নগরবাসীর আশা ছিল, একজন নাগরিক হিসেবে আমারও আশা ছিল। এর মূল্যায়ন এই নগরবাসী করবে, আপনারা করবেন। এর মূল্যায়ন আমি যদি করি সেটা পক্ষপাত দুষ্ট হতে পারে। এই মূল্যায়ন আমি করতে চাই না। এই মূল্যায়নের ভার জনগণের উপর আমি ছেড়ে দিতে চাই। আমি শুধু এটুকু বলতে চাই, আমাদের এই অক্লান্ত পরিশ্রম, আমাদের এই হাড় ভাঙা পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করেছে, যে অর্জন করেছে, এমনও অনেক সময় গেছে ফজরের আজান দিচ্ছে, বাসায় পৌঁছেছি, নগর পরিচ্ছন্নতা করবার জন্য কর্পোরেশন অফিসে সারা রাত কাটিয়েছি, ফেসবুক থেকে লাইভ মনিটরিং করেছি ৭৫টা ওয়ার্ডে। কাজ শেষ করতে করতে ফজরের আজান দিয়েছে। আমরা চেষ্টা করেছি এই শহরের হাজারো সমস্যা, এই হাজারো সমস্যা মোকাবেলার আমাদের চেষ্টাটুকু ছিল। সফল কতটুকু হয়েছি সেটার ভার আপনাদের। কিন্তু আমাদের মনে আমরা ব্যথিত হই, আমরা কষ্ট পাই যখন আমাদের এই চেষ্টাগুলোকে বিভিন্নভাবে মুছে ফেলার চেষ্টা করা তো দূরের কথা, বিভিন্নভাবে অপপ্রচার এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়, তখন কিন্তু আমরা সত্যি কষ্ট পাই। একজন নাগরিক হিসেবে আমরা আশা করব যে কোনো ইতিবাচক কাজের সূচনা যদি নতুন নেতৃত্ব আসে সেটাকে এগিয়ে নিয়ে জনগণের সেবায় নিয়োজিত করাই হোক তাদের উদ্দেশ্য। কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য কিংবা অন্য কোনো উদ্দেশ্যে আরেকজনকে অযথা প্রশ্নের সম্মুখীন, বিভিন্নভাবে অপবাদ দেয়া, অপরাজনীতি করা, এটা এই শহরের জনগণ আশা করে না, এটা কাম্য নয়। আমরা বিভিন্ন সময় যখন ক্ষমতা হস্তান্তর করে এসেছি এই পরিস্থিতির শিকার আমাকে হতে হয়েছে, আমাকে মোকাবেলা করতে হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। সর্বশেষ গত ২-৩ দিন আগে ডেঙ্গুর কথা বলি। ২০০৯ সনে আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলাম। আমি চেষ্টা করেছি ২০০০ সন থেকে নিয়ে ডেঙ্গু বাংলাদেশের আক্রান্তের এবং ডেঙ্গু শনাক্তের বিষয়টি শুরু হয়ে আসে। ২০০৯-১৯ সনে যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে আমি ছিলাম তখন ডেঙ্গুর আউটব্রেক হয় এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সে সময় আমার চেষ্টার কোনো কমতি ছিল না। উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি সমস্ত কিছুর সাক্ষী। নিচে এই শহরের জনগণ, এই শহরের জনগণও সাক্ষী। আমি চেষ্টা করে গেছি, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গেছি।
আমার এই হাজার চেষ্টার পরেও আক্রান্তের সংখ্যা কিন্তু 1 লক্ষ ছাড়িয়ে গিয়েছিল সারা দেশে। আমি একটা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলাম এবং সারা দেশে প্রায় 157 জন মানুষের মৃত্যু হয়েছে, যেতে আমি অত্যন্ত ব্যথিত ছিলাম। আমি অনেক চেষ্টা করেও কিন্তু এই মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা আমি কমাতে পারিনি। কিন্তু আমি চেষ্টা না করে বিদেশে চলে যাইনি। আমি জনগণের সাথে ছিলাম, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি অসুস্থতাকে গুরুত্ব দেইনি, আমি চেষ্টা করে গেছি। এই হাসপাতালে রোগীর সঙ্গে কথা বলা, এই ম্যানেজমেন্টটা খুব ইজি ছিল না। মশার ওষুধের গুণগত মানগুলো ঠিক করা, সকাল থেকে রাত পর্যন্ত আমি চেষ্টা করে গেছি। এই যে মৃত্যু হয়েছে সব সময় আমাকে এটা তাড়িয়ে বেড়ায়, কিন্তু আমি খুব দুঃখ পেলাম, খুব কষ্ট পেলাম। 2-3 দিন পূর্বে বর্তমান যে কর্তৃপক্ষ তিনি বললেন 19 সালের তুলনায় 23 সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল এবং আক্রান্তের সংখ্যা 41,000 কম ছিল। আমি কষ্ট পেয়েছি, নগরবাসী হতভম্ব হয়েছে, নগরবাসী অবাক হয়েছে। কারণ আমরা গত বছর দেখেছি পত্রপত্রিকার রিপোর্টিংয়ে 22 বছরের রেকর্ড, উনি 2023 সনে সকল রেকর্ড ভঙ্গ করে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা 3 লক্ষের অধিক ছিল এবং সারা দেশে মৃতের সংখ্যা ছিল 1705 জন। এটা স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে। এই স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রের তথ্য ধরে প্রথম আলোতে তার পরের দিন এই নিউজটি প্রকাশিত হয়, যেখানে লিড লাইনে বলা হয় 2019-এর চেয়ে 2023 সালে ঢাকায় ডেঙ্গু রোগী বেশি ছিল। সেখানে কর্তৃপক্ষের উদ্ধৃতি দেওয়া হয়, কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয়, কর্তৃপক্ষ, আমি এখানে নাম উল্লেখ করলাম না, ভদ্রতার জন্য আমি নাম উল্লেখ করলাম না, এখানে নাম উল্লেখ করা আছে, মার্জিত ভদ্রতার জন্য আমি কারো ব্যক্তিগত নাম উল্লেখ করতে চাই না। সেখানে বলা হয়েছে 2019-এর তুলনায় 2023 সালে ঢাকায় রোগীর সংখ্যা 42,000 কম ছিল বলে একজন দায়িত্বশীল, কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটা অসত্য। এই রিপোর্টটি এসেছে। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। গতকালকে এই পত্রিকাতে একই বিষয় তুলনা করা হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে কথা বেশি, কাজ কম। এখানে আমার সবচেয়ে বেশি যে বিষয়টি আমার দৃষ্টিতে এসেছে সেটা হচ্ছে, এখানে একটা তথ্যপত্র ভিত্তিতে বলা হয়েছে 2024 সনে এখনো কিন্তু ডেঙ্গুর মৌসুম শুরু হয়নি। 2024 সনের 1 জানুয়ারি থেকে 16 মে আক্রান্ত 2559 জন, মৃত 32 জন। অলরেডি এখনো কিন্তু শুরু হয়নি। আজকের পত্রিকাতে এখানে রিপোর্টে বলা হচ্ছে, গতকালকেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে, গতকালকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় এবং সেই সঙ্গে সঙ্গে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ওই ব্যক্তি মারা গেছেন। এর আগে বুধবার একদিনে মারা যাওয়া 3 জন ডেঙ্গু রোগীও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন। এটা আজকের রিপোর্ট।
একটি বিষয় যে একটা সমস্যা আসতে পারে সেটাকে মোকাবেলা করা আমাদের প্রয়োজন। আমরা যারা রাজনীতি করি আমরা সেই বিষয়টাকে আমরা মোকাবেলা করব। আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আমরা এই ধরনের আচরণ না করে সামনে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে সেই পরিস্থিতিটাকে মোকাবেলার জন্যে আমরা সর্বস্তরের নাগরিক, কর্তৃপক্ষ এবং আমাদের যারা অভিজ্ঞতা রয়েছে এই বিষয়গুলোকে আমরা সবাই মিলে আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করি। আমরা একে অপরকে দোষারোপ না করি। ইতিমধ্যে ৩২ জন মারা গেছেন, বুঝতেই পারছেন আগামীতে কি অবস্থা হতে পারে। বিগত ২-৩ দিনে ৩ জন মারা গেছেন আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। আমরা এই দোষারোপের রাজনীতি না করে আমরা সবাই, কারণ যার যায় সে তো বোঝে, যার পরিবার থেকে চলে যায়। আমার একটা নাগরিকের বাসায় ছোট্ট ফুটফুটে একটা ছেলে কালকে খেলছে, কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, 2 দিন পর আক্রান্ত হয়ে গেল, 5 দিন পর সোনামণি চলে গেল। আমার বুকটা খালি হয়ে গেল, হাহাকার হয়ে গেল। এই দৃশ্য যাতে আমরা না দেখি, আমরা আসুন সবাই মিলে এই পরিস্থিতির মোকাবেলা করি। যেহেতু সরকারের একটা কর্তৃপক্ষ রয়েছে, এই পরিস্থিতির দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ রয়েছেন, তারাই নেতৃত্ব দেবেন। আমরা তাদেরকে সাহায্য করতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা একটা সুন্দর ঢাকা, নিরাপদ ঢাকা আমরা দেখতে চাই। আমার অভিজ্ঞতা রয়েছে, আমাকে কর্তৃপক্ষ যে কোনো সময় ডাকবে, আমি হাজির হয়ে যাব এই শহরের জনগণের জন্য ইনশাআল্লাহ। ডেঙ্গু মোকাবেলায় আমার অভিজ্ঞতা বলে জনগণের সম্পৃক্ততা এবং জনগণের যে এনগেজমেন্ট এবং অ্যাওয়ারনেস, সচেতনতা, এটা কিন্তু অনেক বড় হাতিয়ার। সেই সাথে সাথে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো রয়েছে এডিস মশাকে নিয়ন্ত্রণ করবার জন্যে, সেইগুলো সঠিকভাবে প্রয়োগ, এই দুয়ের সমন্বয়ের মধ্যে আগামী দিনে যে ভয়াবহতা ধেয়ে আসছে, আসুন আমরা সবাই মিলে এটাকে মোকাবেলা করি। আমাদের নিজেদের জীবনকে আমরা নিরাপদ করি, আমাদের প্রিয়জনের জীবনকে আমরা নিরাপদ করি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উদ্যোগটি এটা একটা মন্ত্রণালয়ের অধীনে হয়ে থাকে, তারা কর্মসূচি দেবে এবং অচিরেই আমরা আশা করি তারা শুধু ঢাকা নয় সারা দেশেই এই কর্মসূচিটা দেবে এবং এই কর্মসূচিগুলোকে সুষ্ঠুভাবে পালন করবার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন কর্পোরেশন, শুধু কর্পোরেশন এলাকায় নয়, ডেঙ্গু এখন কিন্তু গ্রাম অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ পর্যন্ত কিন্তু এই কাজটি করতে হবে। আমি ঢাকা 6 আসন থেকে সংসদ সদস্য হিসেবে কাজ করছি এবং সেই সঙ্গে সঙ্গে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আমাকে মনোনীত করা হয়েছে, সেখানে আমার কাজের সুযোগ রয়েছে। এলাকার কাজ তো আমি অবশ্যই করব, আমি স্থায়ী কমিটির মাধ্যমেও কাজ করার চেষ্টা করব এবং শুধু একজন জনপ্রতিনিধি নয়, একজন নাগরিক হিসেবে আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর এটা কি সরকারের কতটুকু ভালো হচ্ছে আপনি মনে করেন? আমি আমার বক্তব্যে বলেছি, প্রেক্ষাপটটা বর্ণনা করেছি।
এবং প্রেক্ষাপটটা বর্ণনা করার পরে আমি বলেছি যে আমরা অতীতের দিকে আমরা ফিরে যেতে চাই না। সামনে যে ভয়াবহ পরিস্থিতি হওয়ার আভাস দিচ্ছে বিশ্লেষকরা, সেটাকে মোকাবেলা করার জন্য আমি কিন্তু সবার সঙ্গে কাজ করতে রাজি এবং আমি কাজ করবো ইনশাআল্লাহ। আমরা অতীতের দিকে যাব না, আমরা কাদা ছিঁড়োছুড়ি করতে চাই না। আমরা একই দলের সদস্য, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, জনগণকে নিয়ে কাজ করতে চাই। আগামীতে যে ভয়াবহতা আসতে পারে সেটা আমরা জনগণকে নিয়ে মোকাবেলা করতে চাই। একটি হচ্ছে যে আপনার যে সিটি টোলের নামে যে চাঁদাবাজিটা হচ্ছে সেটার বিষয়, আর বুড়িগঙ্গায় যে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সেটা। তো একটা জিনিস আমি বলেছি, দেখুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষকে তো বটেই আমাদেরকে নাড়িয়ে দিয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন এই চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য, এবং উনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই দ্রব্যমূল্য যাতে মানুষের নাগালের ভেতরে রাখা যায়। আপনার এই মূল্যস্ফীতি, ইনফ্লেশন যেটাকে আমরা বলি, কারেন্সি ইনফ্লেশনের কারণে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, করোনার কারণে এই বিষয়গুলো আমাদের এখন শুধু বাংলাদেশে না সারা পৃথিবী জুড়ে আছে। আমরা এটা চেষ্টা করছি, কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এই যে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময় আমাদের নাগরিক জীবনে কিন্তু দুটো জিনিস আমাদের যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত সাধারণ মানুষ, আমাদের দুটো জিনিস অত্যন্ত প্রয়োজনীয়। একটা হচ্ছে যে আপনার আমিষ, একটা শর্করা। আমরা সরকারের এই উপাদানটা পেয়ে থাকি আমাদের ভাত, রুটি, যেটা গম থেকে হয়, চাল থেকে আসে। আর আমাদের যে আমিষের চাহিদাটা, এই আমিষটা আমাদের জন্য, জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। কর্মক্ষেত্র, শরীরের এনার্জির জন্য অত্যন্ত প্রয়োজন আমিষ। এই সবচাইতে সস্তা মূল্যের যে আমিষটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি, তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ। সবচাইতে সস্তা আমিষের আপনার চাহিদাটা এটা মিটিয়ে থাকে। আমি বলেছি যে ব্রয়লার মুরগিটা কিছুদিন আগেও 150 টাকায় আমার গরিব দুঃখী মানুষ কিনে নিতে পারত, মধ্যবিত্ত মানুষ কিনে নিতে পারত। সেই ব্রয়লার মুরগি 225 থেকে 250 টাকায় চলে গেছে। এটাকে কমানো সম্ভব, এটাকে কমানো সম্ভব যদি কাঁচা বাজারগুলোতে আমরা চাঁদাবাজিটা বন্ধ করতে পারি। কাঁচা বাজারে যে চাঁদাবাজি হয় এটা যদি বন্ধ করতে পারি, এটাকে আমরা কমিয়ে আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা আনতে পারি। এই এত প্রতিকূলতার মধ্যে এই যে তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ বলেন, কাঁচা বাজারে যে চাঁদাবাজিগুলো হয়, এই চাঁদাবাজিগুলো আমরা যদি বন্ধ করতে পারি, এই আমিষের চাহিদাটা আমরা স্বল্প মূল্যে আমাদের জনগণের কাছে দিতে পারবো। এই চাঁদাবাজিটা যারা করেন, পুলিশ যখন ধরতে যায় তার একটা কাগজ দেখায় সংশ্লিষ্ট কর্পোরেশনের, যে তারা বৈধতা নিয়ে চাঁদাবাজিটা করছেন, অর্থাৎ সিটি টোলের একটা প্রোটেকশন তারা পায়। আমি বলেছি এই সিটি টোলের নামে যে চাঁদাবাজি, এটা যদি বন্ধ করা যায় তাহলে এই স্বল্প আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস, শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ, এটা আবার কমানো সম্ভব। আমি এই কথাটাই
বোঝাবার চেষ্টা করেছি এবং আমার এলাকায় যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি ইমিডিয়েট এই চাঁদাবাজি বন্ধ করেন। সিটি টোলের নামে চাঁদাবাজি আমরা করতে দিতে চাই না, এই কথাটাই আমি বলেছিলাম। বুড়িগঙ্গার পাড়ে যে আবর্জনার বিষয়গুলো রয়েছে সেটা অত্যন্ত মারাত্মক একটা বিষয়। বুড়িগঙ্গা কোল ঘেঁষে আমাদের প্রিয় রাজধানী শহরটা গড়ে উঠেছে, আমাদের লাইফ লাইন আমরা বলতে পারি। এখান থেকে যে পণ্য আসা যাওয়া করে, এখান থেকে যে মানুষের যাতায়াত হয়, এটাকে আমরা লাইফ লাইন হিসেবে ট্রিট করি এই ঢাকা শহরে। কালের বিবর্তনে দূষণ এমন মাত্রায় পৌঁছেছে যে এই বুড়িগঙ্গা আজ মৃতপ্রায়। আমি মহান সংসদে এই বুড়িগঙ্গাকে কীভাবে দূষণমুক্ত করা যায় আমি কিন্তু মাননীয় পরিবেশ মন্ত্রীকে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি এবং তাকে আমি উদ্যোগ নিতে বলেছি এবং তিনি উদ্যোগ নেওয়ার আশ্বাস আমাদেরকে প্রদান করেছেন। আমি কিন্তু আমার চেষ্টাটুকু করে যাচ্ছি। আপনারা যদি আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আমার জনগণ যারা আছেন, আপনারা যদি একটু সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেন, আমরা সবাই মিলে কিন্তু আমাদের এই সবার সমস্যা আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। দেখুন, সেই মূল্যায়নটি হয়তোবা আমি আমার পরিবারের সদস্যের সঙ্গে কিংবা আমার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডায় করতে পারি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একজন সদস্য। আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে মহান জাতীয় সংসদের সদস্য। আমার কিন্তু পাবলিক স্টেটমেন্টের ব্যাপারে সীমাবদ্ধতা আছে, আমার অ্যাকাউন্টেবিলিটি আছে। সুতরাং এই মূল্যায়নের ভার জনগণের উপর রইল। চেষ্টা করে গেছি। আমার প্রয়াত পিতা তিনি যখন নির্বাচন করেছিলেন 1994 সনে, তিনি তখন বলেছিলেন যে আমি ঢাকা শহরের মানুষের হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে আমি সেবা দেওয়ার চেষ্টা করব এবং দীর্ঘ 9 বছরে তিনি মানুষের উপরে করের বোঝা চাপাননি। আমার যে মেয়াদকালীন সময়ে আমি আমার বাবার যে নীতি সেটাকেই আমি অনুসরণ করে আমি কোনো ধরনের নতুন কর আরোপ না করে নাগরিক সেবা দেবার চেষ্টা করেছি। এখানে আরেকটি যে কোশ্চেন এসেছে যে এমন কি শুধু কর আরোপ নয়, আমাদের কবরস্থানগুলোতে, শ্মশানে আমাদের নাগরিকদের যখন মৃত্যু হয়, নাগরিকের প্রতি সম্মান দেখিয়ে যে নাগরিকটি আমাকে তার সারা জীবন তার কষ্টের পয়সায় আমাকে ট্যাক্স দিল, তার শেষ যাত্রা যাতে সিটি কর্পোরেশন বিনিময়ে সামান্য সম্মান দেখাতে পারে, তার জন্য কিন্তু আমি দাফন সম্পূর্ণভাবে মওকুফ করে দিয়েছিলাম। শ্মশানের সম্পূর্ণভাবে খরচ মওকুফ করে দিয়েছিলাম নাগরিকদের সম্মান দেখানোর জন্য। এটার একটা মূল ভিত্তি ছিল সিটি কর্পোরেশন হচ্ছে জনকল্যাণমূলক সেবামূলক একটা প্রতিষ্ঠান, এটা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান না। সেবামূলক প্রতিষ্ঠান বিভিন্নভাবে রাজস্ব আহরণ করে জনগণকে সেবা দেবে। ব্যবসায়িক প্রতিষ্ঠান এক নীতিতে চলে। ব্যবসায়িক যখন একটা প্রতিষ্ঠান হবে সেটা তার লাভ লোকসানের ভিত্তিতে পরিচালিত হবে, আর সরকারের সেবামূলক প্রতিষ্ঠানগুলো সেবা নিশ্চিত করার ভিত্তিতে হবে। সেই কারণে দৃষ্টিভঙ্গির একটা বড় পার্থক্য আছে। সিটি টোল এটা আদর্শ কর তফসিলে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদর্শ কর তফসিলে এটা কিন্তু রয়েছে। আমার সময় কিন্তু আমি সিটি টোল ইম্পোজ করিনি। আজকে
আপনি শহরের বিভিন্ন মোড়ে দেখবেন লাঠি হাতে বাঁশি বাজিয়ে আপনার রিক্সা থামিয়ে, টেম্পু থামিয়ে, বাস থামিয়ে, ভ্যান গাড়ি থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদাবাজি হচ্ছে। আমি আমার কর্তৃত্ব থাকা সত্ত্বেও কিন্তু আমি এই কাজটি করিনি যাতে নাগরিকদের ভোগান্তি হয় কিংবা নাগরিকরা বিভ্রান্তির মধ্যে পড়ে, নাগরিকরা অসহায় হয়ে পড়ে। সকালে স্কুল যাচ্ছে আমার ছোট্ট একটা বাচ্চা, তার মা স্কুলে নিয়ে যাচ্ছে, তার হাতে একটা ব্যাগ, স্কুলের ব্যাগ। ওই রিক্সাটাকে যখন বাঁশি দিয়ে একটা হাতে লাঠি নিয়ে কর্পোরেশনের জ্যাকেট পরে যখন থামিয়ে টাকা নিতে যায়, আমার ছোট্ট সোনামণি সে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, তার মা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আমার নেত্রীর অর্জন ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে গভীর রাত পর্যন্ত যে অর্জন তিনি করে চলেছেন এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, এবং আজকের বাংলাদেশ একটা বদলে যাওয়া বাংলাদেশ। আমার নেত্রীর এই অর্জন ওই শিশুটার মনে কি প্রতিচ্ছবি ফলাতে পারে, কিংবা তার মায়ের মনে, আপনারা আমাকে একটু বলেন। আমার নেত্রীর অর্জন কিন্তু মলিন হয়ে যায় এই ধরনের একটা আচরণে। আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমরা নেতৃত্বে আমরা কাজ করে যাই, আমাদের সমস্ত কিছু কিন্তু বিফল হয়ে যায় যখন একটা লাঠি নিয়ে, একটা বাঁশি বাজিয়ে, একটা রিক্সা, একটা গাড়িকে থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদাবাজিটা করা হয়। আমি এগুলো করিনি, এগুলো করতে দেইনি। সুতরাং আপনার প্রশ্নটা আমি উত্তরটা এভাবে দিতে চাই, যেখানে একটা দৃষ্টিভঙ্গির একটা বিষয় রয়েছে। আমি মনে করি সিটি কর্পোরেশন একটা জনকল্যাণে নিবেদিত একটা সেবামূলক সংস্থা, এটা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। এমন কিছু করা যাবে না যেটা আমার নাগরিকের উপর অসন্তোষের সৃষ্টি করে। হয়তোবা আমি অল্প কিছু রাজস্ব আদায় কম করতে পেরেছি, কিন্তু যখনই এই ঘাটতি আমি আমার নেত্রীর কাছে গিয়ে দিয়েছি, নেত্রী কিন্তু তার 100 গুণ টাকা আমাকে দিয়ে দিয়েছে। সুতরাং আমার কাজ তো বন্ধ হয়নি। আপনি ডকুমেন্টারিতে দেখেছেন যে কাজগুলো করেছি, এগুলো সব ডকুমেন্টেড। যে কাজগুলো আমরা করেছি সব ডকুমেন্টেড, নগর ভবনে রয়েছে এগুলো। আপনারা এখন কম্পেয়ারের দায়িত্ব, এটা আপনাদের, এটা আমার পক্ষে, আমার বলাটা এটা শোভনীয় নয়। ধন্যবাদ। তিনি যখন চেয়ারে বসেন তখন সিটি কর্পোরেশনে অনিয়ম নিয়ম ছিল, মানে দুর্নীতির দিকে আঙুল তুলেছেন। এই বিষয়ে আপনি কিছু মন্তব্য করতে চান? আমি আগেও বলেছি, উনি আমাদের সমর্থন, আমাদের দলীয় সমর্থনে নির্বাচিত একজন মেয়র। আমি কেন্দ্রীয় কমিটির সদস্য, আমি আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য। আমার লিমিটেশন রয়েছে, পাবলিকলি আমি যে কোনো বক্তব্য দিতে পারি না, আমার অ্যাকাউন্টেবিলিটি রয়েছে। আপনি যে প্রশ্নটি করতে পারবেন সেই প্রশ্ন কিন্তু আমার করা সম্ভব নয়। আপনি আপনার, আশা করি ওনার সঙ্গে দেখা হলে আপনি প্রশ্নটি করে নেবেন, উত্তর আপনি পেয়ে যাবেন। আমি বলেছি আমি বিদেশ যাইনি, আমি বলিনি যে আরেকজন বিদেশ গেছে, আমি বলছি আমি বিদেশ যাইনি। হ্যাঁ, আর আগামী নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্ভর করবে। উপজেলা নির্বাচন হচ্ছে, মনোনয়ন বোর্ড রয়েছে, আরও সময়ের ব্যাপার রয়েছে। আমরা আগামীতে সময় হলে ইনশাল্লাহ, যে বিষয়টির জন্য আজকে আমাদের একসাথে হওয়া, সেটা হচ্ছে যে আগামীতে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করতে পারে, বিশ্লেষকদের এমন ধারণা পত্রপত্রিকায় ছাপা হচ্ছে। আসুন আমরা সবাই মিলে এই পরিস্থিতির মোকাবেলা করি। জয় বাংলা, জয় বাংলা। আরেক সময়